আজ ২৩ জুন মঙ্গলবার আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত রাজনগর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ধলাই থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রুহুল উদ্দিন তালুকদার, ৩৫। তিনি রাজনগর এলাকার বাসিন্দা এবং মুসলিম উদ্দিন তালুকদারের পুত্র। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বাজার থেকে বাড়ি ফেরার পর রুহুল উদ্দিন তার স্ত্রী হাসিনা বেগম বরভুইয়াকে জানান, বাজারে কারোর সঙ্গে কথা কাটাকাটির সময় তার পায়ে আঘাত লেগেছে। পরে তিনি স্ত্রীকে বাপের বাড়িতে চলে যেতে বলেন। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বাকবিতণ্ডাও হয়। এরপর স্ত্রী বাপের বাড়িতে চলে যান এবং রুহুল উদ্দিন বাড়িতে একাই ছিলেন। স্থানীয়দের দাবি, রবিবার গভীর রাতে বাড়ির ভেতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে আশপাশের বাসিন্দারা টের পান। পরে তারা ঘরে গিয়ে রুহুল উদ্দিনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তার স্ত্রী। তিনি জানান, গত ৫ মাস ধরে তার স্বামী নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। সংসার চালানো এবং স্বামীর চিকিৎসার খরচ বহন করতে তাকে বিভিন্ন বাড়িতে কাজ করতে হতো। পাশাপাশি ছোট ব্যবসার সঙ্গে যুক্ত রুহুল উদ্দিনের প্রায় ২ লক্ষ টাকার ঋণ ছিল। ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও দাবি করেন তিনি। সোমবার সকালে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে। শ্রীভূমির ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনে সোমবার সফর করেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন মিশনের অধ্যক্ষ স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজের সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, পুর কমিশনার ডক্টর দেবতোষ পাল এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। মিশন প্রাঙ্গণে পৌঁছে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জেলার শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রামকৃষ্ণ মিশনের শিক্ষা, মানব সেবা ও সমাজ গঠনমূলক কর্মকাণ্ড নিয়েও মত বিনিময় করেন তারা। বৈঠক শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, শ্রীভূমি রামকৃষ্ণ মিশন কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার এক অনন্য কেন্দ্র। এখানে এলে মানসিক প্রশান্তি অনুভব করি। ঠাকুরের আশীর্বাদ ও মহারাজদের সান্নিধ্য মানুষকে ইতিবাচক চিন্তাধারার থেকে এগিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, জেলার উন্নয়নে রামকৃষ্ণ মিশনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য ও মানব কল্যাণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজের মূল্যবান পরামর্শ তিনি সর্বদাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন বলেও জানান। মন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজসেবামূলক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির সক্রিয় অংশগ্রহণও জরুরি। রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা প্রশাসনের উন্নয়নমূলক পরিকল্পনাকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে পারে। লক্ষ্মীপুর কেন্দ্রের ১৯টি গ্রামসহ বিস্তীর্ণ অঞ্চলকে নিয়ে নতুন ডিমারাজি গঠনের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ডিমা হাসাও জেলার সঙ্গে এই অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করে নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়ে সরকারি স্তরে একাধিক পত্রালাপও হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে প্রতিবাদও দেখা গিয়েছে। এরই মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ডিমাসার নেতা নবদা জহুরি, যিনি নবদা বর্মন নামেও পরিচিত। রবিবার দ্বিতীয়বারের মতন মন্ত্রিত্ব লাভের পর লক্ষ্মীপুরে আসেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর জুড়ে অসংখ্য গেট ও তোরণ নির্মাণ করা হয়। এদের মধ্যে পয়লাপুল এলাকায় নিজের বাড়ির সামনে একটি স্বাগত তোরণ স্থাপন করেন নবদা বর্মন। ওই তোরণে স্পষ্টভাবে পয়লাপুল ডিমারাজি লেখা ছিল, যা নিয়ে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমালোচকদের দাবি, পয়লাপুলকে প্রকাশ্যে ডিমারাজি হিসেবে উল্লেখ করে স্বাগত বার্তা দেওয়া কার্যত বিতর্কিত
প্রস্তাবকে সমর্থন করারই ইঙ্গিত। ডিমারাজি গঠনের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই লক্ষ্মীপুরের 19টি গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সেই পরিস্থিতিতে স্বাগত তরুণী ডিমারাজি উল্লেখ করায় মানুষের আশঙ্কা আরও বেড়েছে বলে স্থানীয়দের একাংশের অভিযোগ। যদিও ডিমারাজি গঠনের প্রস্তাব নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রবল আপত্তি রয়েছে, তবুও নবদা জহুরি প্রকাশ্যে এই শব্দ ব্যবহার করে মন্ত্রীকে স্বাগত জানানোর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পয়লাপুলের ওই তরুণের ডিমারাজি উল্লেখের ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ ও অসন্তোষের সঞ্চার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ঘোষণা করেছেন, প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা থেকেও ছাড় দেওয়া হবে। চাকরির সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রেও তারা 3 বছর পর্যন্ত ছাড় পাবেন। সেনাবাহিনীতে অগ্নিবীরদের স্বল্প মেয়াদের চাকরি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এই অবস্থায় ওই জওয়ানদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য। সোমবার অবসরপ্রাপ্ত অগ্নিবীর জওয়ানদের জন্য রাজ্য সরকার চাকরিতে 20% সংরক্ষণ ঘোষণা করল গুজরাট সরকার। খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক্স হ্যান্ডেলের পোস্টে অগ্নিবীরদের জন্য সংরক্ষণের সুখবর দেন। ভূপেন্দ্র প্যাটেলের ঘোষণা অনুযায়ী প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা থেকেও ছাড় দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রেও তারা 3 বছর পর্যন্ত ছাড় পাবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অগ্নিবীরদের প্রথম ব্যাচের সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছর পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এই সুবিধাগুলি সশস্ত্র পুলিশ সাব ইন্সপেক্টর, সশস্ত্র পুলিশ কনস্টেবল, স্টেট রিজার্ভ পুলিশ, প্লাটুন কমান্ডার এবং পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভূপেন্দ্র প্যাটেল আরও জানিয়েছেন, প্রাক্তন অগ্নিবীররা কারা ও বন দপ্তরে নিয়োগের ক্ষেত্রেও ছাড়ের সুবিধা পাবেন। তিনি বলেন, কারা বিভাগের অধীনে জেলার গ্রুপ 2 ও জেল সিপাই এবং বন ও পরিবেশ বিভাগের ফরেস্ট গার্ড ক্লাস 3 ও ফরেস্ট ওয়াচার ক্লাস 3 পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও প্রাক্তন অগ্নিবীরদের এই সুবিধা প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের সম্মিলিত সচেতন প্রচেষ্টা অগ্নিবীরদের জন্য রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ। এর লক্ষ্য হল অগ্নিপথ প্রকল্পের আওতায় সফলভাবে চাকরির মেয়াদ শেষে জওয়ানদের জন্য পরবর্তী কর্মসংস্থানের ব্যবস্থা করা। উল্লেখ্য, 2022 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীর 3টি শাখার বিভিন্ন পদে তরুণদের 4 বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার শ্রীভূমি জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পরিদর্শন করে জেলার পানীয় জল সরবরাহ, স্যানিটাইজেশন ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এই দিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি, দলীয় পদাধিকারী ও একাধিক কর্মী সমর্থক। জেলার সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দপ্তরে পৌঁছে মন্ত্রী প্রথমে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে জেলার চলমান পানীয় জল প্রকল্প, গ্রামীণ এলাকায় বিশুদ্ধ জল সরবরাহের বর্তমান অবস্থা, পাইপলাইনের সম্প্রসারণ, নতুন সংযোগ প্রদান, জলধারার নির্মাণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীভূমি বিভাগের নির্বাহী প্রকৌশলী মনদীপ কর, ভারপ্রাপ্ত এসডিও অজয় সেন, সহকারী প্রকৌশলী জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা। তারা জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সূত্রের খবর, বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত জল জীবন মিশনের অগ্রগতি নিয়ে। প্রত্যেক পরিবারের ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে সেগুলোর কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন। লখনৌয়ের এক কোচিং সেন্টারে আগুন। সোমবার দুপুরে আচমকাই ওই বিল্ডিংয়ে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। অনেকে প্রাণ বাঁচাতে কোচিং সেন্টারের দোতলা থেকে জানলা ভেঙে নিচে ঝাঁপ দেন। এই অগ্নিকাণ্ডে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কিভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, উত্তর পূর্ব লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় রয়েছে ওই কোচিং সেন্টার। ওই কোচিং সেন্টারটি বিল্ডিং এর দোতলায়। নিচে পোষ্য জীবজন্তুর দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা দোতলা থেকে লাফিয়ে পড়েন। কয়েকটি ভিডিও ছড়িয়েছে। সেই সব ভিডিওয় দেখা যাচ্ছে ওই বিল্ডিংটি দাউ দাউ করে চলছে। অনেক পড়ুয়া দোতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে পালাচ্ছেন। একটি ভিডিওয় দেখা যায় এক পড়ুয়া দোতলা
তলার ভাঙা জানলা দিয়ে বেরিয়ে আসছে, তারপরে কার্নিশে পা দেন। সেখান থেকে ঝুলে থাকার চেষ্টা করেন, কিন্তু টাল সামলাতে পারেননি, নিচে পড়ে যান। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনাস্থল থেকে মানুষদের দ্রুত সরাতে শুরু করে পুলিশ। দমকল কর্মীরা প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা এতটাই যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। একে একে পড়ুয়াদের বাইরে বার করে আনেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে রাজ্য এবং জাতীয় উদ্ধারকারী দল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন, আমি নিজের চোখে 12-13 জনের দেহ দেখেছি। সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা পরে জানানো হবে। ভিতরে পুরো ধোঁয়ায় ভরে গিয়েছে। জানা গিয়েছে অনেকে আগুনে জখম হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়।